আসসালামু আলাইকুম। আজ 12 এপ্রিল 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে অদ্ভুত ঘটনা। আওয়ামীপন্থীদের যে কৌশলে ঢুকানো হচ্ছে প্রশাসনে। টকশো নিয়ন্ত্রণ করতে নতুন করে কাজ করছে অদৃশ্য শক্তি। এবার বিস্তারিত। পাগলা মসজিদের দান বাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাঙ্ক্ষার বেশ কিছু চিঠি চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চিরকুটটিতে লেখা রয়েছে, ডক্টর ইউনূস স্যারকে আরও অন্তত 5 বছর চাই সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও। শনিবার 12 এপ্রিল সকাল 7টায় পাগলা মসজিদের 11টি দান বাক্স খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, এপিপিএন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এবার দানবাক্সগুলো খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় 4 শতাধিক জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার, রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসি এছাড়া এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, 4 মাস 12 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 11টি দান বাক্স খোলা হয়েছে। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। বাংলাদেশিদের জন্য ভিসা শিথিল করবে ভারত। দুই দেশের শীর্ষ বৈঠকের পর এমন প্রত্যাশা করছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এতে দুই দেশেরই স্বার্থ উদ্ধার হবে। এখন দিল্লির সিদ্ধান্তের অপেক্ষা। বিশ্লেষকরা বলছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। তাই দ্রুত জটিলতা নিরসনের পরামর্শ তাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের দিন 5 আগস্ট আক্রান্ত হয় ধানমন্ডি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। 26 আগস্ট ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। এরপরেই নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। একে একে চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতেও বন্ধ হয়ে যায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন এবং নিরাপত্তা শঙ্কার কারণে ভিসা সেন্টারে ফিরতে চান না কর্মকর্তা ও কর্মচারীরা, বলছেন সংশ্লিষ্টরা। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশায় রয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার ব্যাপারটা তাদের সিদ্ধান্ত। আমরা চাইব তারা এটি সহজ করুক, কিন্তু যদি না করে তাহলে তো প্রকৃতিতে কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি ভিসার অভাবে লোকজন যেতে না পারে, তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতোমধ্যে। তারা যদি চায় সহজ করে, তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য প্রডিউসারদের চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ওই পোস্টে তিনি বলেন, ভেবেছিলাম এড়িয়ে যাব, কিন্তু না বলে আর পারা যাচ্ছে না। টকশোতে যেন আমাকে কম কম ডাকা হয়, সেজন্য নাকি প্রডিউসারদের চাপ দেয়া হচ্ছে। গত এক সপ্তাহে আলাদা আলাদাভাবে 3 জন প্রডিউসার আমাকে একই কথা শেয়ার করলেন। তাদের ওপর নাকি রাজনৈতিক চাপ আছে। তারা নাকি চেষ্টা করছেন আমাকে টকশোতে রাখার। এনসিপির এই নেতা বলেন, টকশোতে যেতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই রাজনৈতিক চাপ জিনিসটা কি? কারা আমাকে টকশো থেকে সরাতে চায়? কেন? দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিবেদক মনির হোসেন ফ্যাসিস্ট সচিবদের পুনর্বাসন নিয়ে প্রতিবেদনটি চেঞ্জ টিভির দর্শকদের জন্য তুলে ধরা হলো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত এবং সুবিধাবাদীরা এখনও নানা কৌশলে সচিব পদে পদোন্নতি বাগিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে যাদেরকে পদোন্নতি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অতীতে তারা প্রত্যেকেই প্রশাসনের বিভিন্ন লোভনীয় পদে পোস্টিং পেয়ে নিজেদের আখের গুছিয়েছেন।
ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় তারা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নতুন করে আওয়ামী সুবিধাবাদীদের সচিব পদে পদোন্নতির খবর প্রকাশ পাওয়ার পর থেকেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। বৈষম্যের শিকার কর্মকর্তারা প্রশ্ন রেখে জানতে চাচ্ছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোসর আমলাদের এখনও কিভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদোন্নতি দিয়ে পোস্টিং দেওয়া হচ্ছে, এসব কার স্বার্থে করা হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সংস্কৃতি সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন মফিদুর রহমান। এর আগে গত 24 মার্চ 15তম BCS এর কর্মকর্তা মোহাম্মদ মফিদুর রহমান সহ দুজন কর্মকর্তাকে সচিব বানানোর সিদ্ধান্ত নেয় সরকার। অথচ সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য 6 মাস আগেই বেশ কয়েকজন কর্মকর্তার নাম সহ প্রধান উপদেষ্টা স্বাক্ষর করা সারসংক্ষেপ পাঠানো হলেও তাদের সেই ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দফতরে রহস্যজনক কারণে আটকে আছে বলে অভিযোগ রয়েছে। বঞ্চিত কর্মকর্তারা সচিব পদে নিয়োগ পেতে এসব কর্মকর্তাদের সাথে সরাসরি দেখা করতে গেলে তাদেরকে আশার বাণী শোনানো পর্যন্তই। তাদেরকে আর পদায়ন করা হচ্ছে না বলে অভিযোগ বঞ্চিতদের। প্রশাসনের 16 বছর বৈষম্যের শিকার কর্মকর্তারা নিজেদের নাম না প্রকাশ করার শর্তে অভিযোগ করে গতকাল নয়াদিগন্তকে বলেন, পলাতক শেখ হাসিনার সরকারের বিভিন্ন সময়ে সব ধরনের পদোন্নতি পেয়েছেন, ভালো ভালো জায়গায় চাকরি করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিদুর রহমান। শুধু তাই নয়, প্রত্যেকবার পদোন্নতি প্রাপ্তির পর পদোন্নতিপ্রাপ্ত সবাইকে নিয়ে তিনি শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতে যাওয়ারও নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারের আমলে বাংলাদেশ টেলিভিশনে মুজিব ও আওয়ামী বন্দনার অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের একজন পুরোধা ও নেপথ্যের অর্গানাইজার ছিলেন। সম্প্রতি তিনি সচিব পরিচয় দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢুকে পড়েছিলেন বিনা পাশে। এ নিয়ে বিশৃঙ্খল অবস্থা হয়েছিল বলে তারা ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন। এসব অভিযোগ প্রসঙ্গে গতকাল শুক্রবার সচিব পদে পদোন্নতি পাওয়া মোহাম্মদ মফিদুর রহমানের বক্তব্য নিতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত ডক্টর AKM শাহাবুদ্দিনকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। যে কোনো দিন তাকেও পদোন্নতি দেওয়া হতে পারে বলে বৈষম্যের শিকার কর্মকর্তারা জানান। তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনে নির্যাতিত কর্মকর্তারা বলেছেন, চরম সুবিধাবাদী কর্মকর্তাদের মধ্যে তিনি একজন। তিনিও শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতকারী ও নেতৃত্বদানকারী কর্মকর্তা। স্বৈরাচার আমলে নিজের পদ পদবি রক্ষার্থে অপর ব্যাচমেটদের বলি দিতে দ্বিধা করতেন না তিনি। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে সবাইকে বলতেন, আর এখন হঠাৎ ভোল পাল্টাতে শুরু করেছেন। এমন বেশ কয়েকজন সুবিধাবাদী অতিরিক্ত সচিব পদের কর্মকর্তাকে সচিব পদে নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ তৈরি করে পাঠানো হয়েছে। এসব কর্মকর্তার পদোন্নতি পদায়নে যারা নেপথ্যে অথবা প্রকাশ্য থেকে পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার জন্য বৈষম্য বিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। যদিও আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সচিব পদে 119 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, গ্রেড 1 পদে 41 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তারপরও এখনও অনেক কর্মকর্তাই পদবঞ্চিত রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী কর্মকর্তারা নয়াদিগন্তকে বলছেন, অন্তর্বর্তী সরকারের কর্ণধার সচিবরা কেমন মরণ খেলা শুরু করলেন। ডক্টর ইউনূস স্যার কি জানেন, তার প্রভাবশালী চুক্তির আমলারা তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যাচ্ছেন, যেখানে আওয়ামী সুবিধাভোগী সচিবদেরকে এখনও তারা অবসরে পাঠাননি, উপরন্তু আরও আওয়ামীপন্থী কর্মকর্তাদের সচিব বানাতে যাচ্ছেন। এদিকে অতিরিক্ত সচিবদের মধ্যে মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, নীলিমা আক্তার, মোহাম্মদ মুহিবুজ্জামান, নুজহাত ইয়াসমিন, প্রদীপ কুমার দাস, হুমায়ুন কবির, মোহাম্মদ জাকির হোসেন, বেগম শাকিলা জেরিন, আবু তাহের, মোহাম্মদ জাবের সহ 139 জন কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহার ও তাদের সার্বিক কর্মকাণ্ডের উপর নজরদারি বাড়ানোর জন্য বৈষম্যের শিকার কর্মকর্তাদের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো দুটি মোটিফে আগুন লাগার ঘটনাকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজ শনিবার ভোর 5টা 4 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পুরান ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট 5টা 22 মিনিটে আগুন নেভায়। আগুনের সূত্রপাত নিয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিফ সেখানে রয়েছে। এর মধ্যে কেন শুধু দুটি মোটিফে আগুন লেগেছে সেটি রহস্যজনক। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান শিকদার বলেন, পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা সম্ভব নয়। তদন্ত করে আগুন লাগার রহস্য উদ্ঘাটন করা হবে। এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিফের মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রায় কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নববর্ষ উদযাপনের আগে ফ্যাসিবাদের আর কোনো মোটিফ কিংবা সাদৃশ্য স্বল্প সময়ে তৈরি করা হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এদিকে আজ সকালে চারুকলা অনুষদ দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো চারুকলার আগুনে দুই প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা চারুকলায় আগুন দিয়ে প্রতিকৃতি পুড়িয়েছে। তিনি জানান, যে এই ঘটনার পেছনে আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার 12 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে সংস্কৃতি উপদেষ্টা লেখেন, হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে, সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে দ্রুত। এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়, শোভাযাত্রায় আরও বেশি মানুষ অংশ নেবে জানিয়ে ফারুকী লেখেন, কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক, তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেব। গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম, কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল। পোস্টের শেষে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, জুলাই চলমান। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কমন সেন্স, মানে কোথায় কি করবেন, কোথায় কি বলবেন, কিভাবে আচরণ করবেন, এই বিষয়গুলোর উপর নির্ভর করে কমন সেন্স। আপনার মধ্যে যদি কমন সেন্স না থাকে, তাহলে আমরা যে প্রতিনিয়ত মানুষ হওয়ার চেষ্টা করছি তা একেবারেই ব্যর্থ। অর্থাৎ কোথায় হাঁচি দেবেন, কোথায় জোরে কথা বলবেন, কোথায় কিভাবে কি করবেন, সেই বিষয়টাই হচ্ছে কমন সেন্স। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময়ই লিফটের একদম সামনে দাঁড়াই লিফটে ওঠার জন্যে, ফলে যারা লিফট থেকে নামে তাদের সঙ্গে আমাদের একটা সংঘর্ষের মতো অবস্থা তৈরি হয়। অথচ কমন সেন্স হচ্ছে লিফটের দরজার জায়গাটুকু ফাঁকা রেখে পাশে দাঁড়ানো। এভাবে জীবনের প্রতিনিয়ত কমন সেন্সগুলো আমরা ভুলে যাই। আসুন আজ থেকে প্রত্যেকটা কমন সেন্সের বিষয়ে সচেতন থাকি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী
বৃহস্পতিবার 10 এপ্রিল দেশটির সেনা প্রধান জেনারেল আইয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল বিমান বাহিনীর IAF শত শত রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধবিরতির জন্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে তারা গাজায় চলমান যুদ্ধকে নিরাপত্তার জন্য নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত বলে উল্লেখ করেন। তারা আরও লেখেন, যুদ্ধ চালিয়ে বন্দীদের মুক্ত করা সম্ভব নয়, বরং যুদ্ধবিরতির মধ্যেই কেবল এর সমাধান হতে পারে। চিঠি দেয়ার বিষয়টিকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল জামির গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যারা এই ধরনের বিবৃতি দিয়েছে তারা সেনাবাহিনীতে ফিরে আসার যোগ্য নয়। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাদের স্বাক্ষরিত ওই চিঠির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার একটি প্রচেষ্টা। ইসরায়েল গণমাধ্যমের প্রতিবেদনে চিঠিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান হ্যালুটস, সাবেক বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল অবসরপ্রাপ্ত নেরি ইয়ারকোনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। চিঠিতে তারা যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চাপ সৃষ্টি করতে সব ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় 10% এখনও সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।